আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা ইমরান সাজেশনের পেজ যে আজকের লাইভটি দেখছেন আপনাদেরকে সুস্বাগতম। আজকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইমরান পাবলিকেশনের সিইও আমাদের বস ইমরান স্যারকে, এবং পাশাপাশি আমাদের সাথে আজকে টক শোতে যুক্ত আছেন সুশান্ত স্যার। আমাদের এই যে দুজন মোস্ট গর্জিয়াস দুজন টিচার এবং ট্যালেন্টেড দুজন টিচার, তাদেরকে আমাদের স্টুডিওতে আজকের ক্লাসে আমন্ত্রণ, এবং আপনারা শিক্ষার্থী যারা আছেন আপনাদেরকেও আমরা একটু ওয়েলকাম করে নিতে চাই, কারণ আপনাদের জন্য আজকের এই বিশেষ লাইভটির আয়োজন করা। আমরা আপনাদের মনের কথা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তুলে নিয়ে আসব, আপনাদের লাইভ কমেন্টগুলো পড়ব, পাশাপাশি চেষ্টা করব আপনাদের জানা অজানা সকল প্রকার প্রশ্নের উত্তর দেওয়ার। এবং স্যারদেরকে বিনীতভাবে আহ্বান করো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্মতে ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন এবং আমাদের স্টুডেন্টরাও ভালো আছে। কালকে ওদের পরীক্ষা, তো ধন্যবাদ স্যার আপনাকে ইন্ট্রোডিউসিংয়ের মাধ্যমে শুরুটা করার জন্য। আচ্ছা, সুশান্ত স্যার যদি একটু জানার যে আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? অবশ্যই স্যার, ধন্যবাদ। আমি খুবই সুস্থ সবল আছি, কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে আমার স্টুডেন্টরা তো খুবই চিন্তিত আছে। আমি আসলে ওদের জন্য খুব আপসেট হয়ে গেছি। এখন স্যার আপনি যদি ওদের হয়ে কিছু বা বিষয়ে একটু ধারণা দিতেন, যাতে ওরা এই আপসেট থেকে মুক্ত হতে পারে, পাশাপাশি আমিও যাতে ওরা যদি আপসেট মুক্ত থাকে তাহলে কিন্তু আমিও আপসেট মুক্ত হয়ে যায়, যাতে আমিও এটা হতে পারি। আশা করি আমিও খুবই ভালো আছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমি তো আপনাদেরকে বলতে চাই আপনাদের আসলে মনক্ষুণ্ণ হওয়ার বা হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা দুজন বাংলার ভাগকে পেয়েছি যারা আপনাদের যে মনের যে অশান্ত মনের যে প্রশ্নগুলো উত্তর করার মাধ্যমে আপনাদের মনকে শান্ত করবে, এবং সেই শান্ত নিবিড় মন মানসিকতা নিয়ে আগামীকালকে পরীক্ষার কাতায় যেন 100% ডেলিভারি দিতে পারেন, সেটাই হচ্ছে আজকের লাইভের প্রত্যাশা। সো আজকে আমি দুজনের কাছে একটু ফিরতে চাই প্রশ্ন নিয়ে। প্রথমত আমি শিক্ষার্থীদের হয়ে যদি একটা প্রশ্ন করি, স্যার আপনার কাছে জানতে চাইবো কত নাম্বার পেলে একজন শিক্ষার্থী পাস করবে? আচ্ছা, ধন্যবাদ স্যার আপনার সুন্দর একটি প্রশ্নের জন্য। তোমরা যারা আগামীকালকে তোমাদের ইংলিশ কম্পালসারি আবশ্যিক বিষয়টার পরীক্ষা রয়েছে, অর্থাৎ তোমাদের এই ইংরেজি পরীক্ষা তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। সো এই 100 মার্কের পরীক্ষায় তোমাকে 40 পাইতে হবে, যে কোনোভাবে যে কোনো ওয়েতে তোমার 40 পাইতে হবে। তুমি রিটেন পার্ট, গ্রামার পার্ট, প্যাসেজ পার্ট সব মিলিয়ে হলেও তোমার 40 পাইতেই হবে। এখন কেউ যদি মনে করো স্যার আমি গ্রামার পার্ট থেকে শুধুমাত্র 40 পাইতে চাই, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। রিটেন পার্ট থেকে অথবা প্যাসেজ পার্ট থেকে সমস্যা নাই, কিন্তু তোমাকে সব মিলে তোমার 100 পাইতেই হবে, 40 পাইতে হবে। তো 40 মার্ক তোমাকে যে কোনোভাবে তোমার পাইতে হবে, সেটা হচ্ছে তোমার প্রথম লক্ষ্য থাকবে। আর আমাদের টার্গেট থাকবে 40 নয়, আমাদের টার্গেট থাকবে 70-80 মার্ক পরীক্ষার হল থেকে অ্যান্সার করে বের হবো 100 মার্কের পরীক্ষায়, যেন আমরা সব প্রশ্ন যারা আমাদের স্টুডেন্ট বা তোমরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তোমরা প্রত্যেকেই চেষ্টা করবা তোমাদের 100 মার্কের পরীক্ষায় ফুল প্রশ্ন অ্যান্সার করার জন্য, কোনো একটি নং বাদ রাখা যাবে না। এটা হচ্ছে আমার তোমাদের প্রতি আমার বার্তা। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে বিষয়টি ক্লিয়ার করার জন্য, কত পেলে তোমরা পাস করতে পারবে। এই পর্যায়ে আমি সুশান্ত স্যারের কাছে জানতে চাইবো আসলে যারা শুধুমাত্র পাস করতে চায় তাদের কি কি পড়া উচিত, আজকের রাতের প্রিপারেশনে তাদের কি কি থাকবে? আচ্ছা, যাই হোক, আমি মনে করি পাস করতে গেলে কেবলমাত্র আমাদের এই জায়গায় অনেকেই যুক্ত আছে। দেখো মোটামুটি তোমাদের সব টপিক কিন্তু কভার হয়ে গেছে আমাদের ক্লাসের মাধ্যমে, কিন্তু এখনও যারা চিন্তিত আছো কোনো কিছুই পড়া হয় না, তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে তোমরা সব কিছু না পড়ে কেবলমাত্র রাইটিং পার্টের জন্য আমাদের কিছু ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাট সবগুলো না, আবার কিছু ফরম্যাট যেগুলো সহজ ইজি আছে ওই ফরম্যাটগুলো তোমরা পড়বা, আর বাকি দরকার হলে 1-2টা ফরম্যাট স্কিপ করে এইগুলা থেকেই এইগুলা লিখে নিবা। আর গ্রামারের ক্ষেত্রে তোমাদের যে উদ্দেশ্যে বলে থাকবে, গ্রামারেরও দেখো মোটামুটি ম্যাক্সিমাম টপিক তোমাদের আয়ত্তের ভিতরে থাকে, কিন্তু কয়েকটা টপিক আছে মুখস্থের বিষয়, প্রয়োজন হলে ওই টপিকগুলো একটু স্কিপ দিয়ে যে টপিকগুলো সহজ ইজি, যেমন আর্টিকেল, এটা খুবই সহজ বিষয়, রাইট প্রভাব, পাঞ্চুয়েশন, যে টপিকটি একটু সহজ এইগুলো ফোকাস দিয়ে, কিন্তু পরীক্ষাতে সবগুলো আনসার করে আসতে হবে। আমার না হোক তবু আমরা ফুল একবারে আনসার করে আসবো। আর পেসেজ পার্টের যে বিষয়টা হচ্ছে, পেসেজের ক্ষেত্রে দেখো আমরা জানি কোনো সময় পেসেজ কোনো দিনই কমন পড়বে না, কমন পড়ার সম্ভাবনা হচ্ছে 0%। কিন্তু যদিও কমন পড়ে তাহলে তো তোমাদের গুড লাক, কিন্তু যদি কমন না পড়ে পেসেজের উপর আমরা কিছু স্পেশাল ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় পেসেজে 20 মার্ক, এই জায়গা থেকে আমরা ইজিলি যদি কেউ নাও পাই
10 মার্ক আমরা অনায়াসে আর্ন করতে পারি কেবলমাত্র আমাদের ইমরান পাবলিকেশনের যদি ক্লাসগুলো কেউ ফলো করে থাকো, তাহলে আশা করি এই জায়গা থেকে ইজিলি তোমরা মার্কগুলো আর্ন করতে পারো। তাহলে তোমার উদ্দেশ্যে আমার বার্তা এটাই থাকবে যে টপিকসগুলো সহজ, ইজি, তুমি সহজেই মনে রাখতে পারবা, ওই টপিকসগুলো বেশি বেশি প্র্যাকটিস করে বা রিভাইজ দিয়ে যাও। স্যার বুঝতে পারছি, আশা করি ওদের প্রতি আমার এই বার্তাই থাকলো। ধন্যবাদ সুশান্ত স্যারকে সুন্দরভাবে বিষয়টি ক্লিয়ারিফাই করার জন্য। এই পর্যায়ে আমি আবারও স্যারের কাছে একটু আসতে চাই। সুশান্ত স্যার ইতিমধ্যে গ্রামারের এবং রাইটিং পার্ট নিয়েও কথা বলেছেন। আমি আপনার কাছে জানতে চাই একটু স্পেসিফিক্যালি যে গ্রামার পার্ট অংশ নিয়ে আপনি আপনার বক্তব্য দিবেন, পাশাপাশি আপনি একটু বলবেন যে গ্রামারের কোন কোন টপিকগুলো আগে আনসার করা উচিত। সবগুলো টপিক সমান না, তো তাদের কোন জায়গাগুলো আগে আনসার করা উচিত? ধন্যবাদ। তো তোমরা মনে রাখবা যাদের আগামীকালকে তোমাদের পরীক্ষা রয়েছে, তোমরা প্রথমেই হচ্ছে প্যাসেজ তো উত্তর করবা। প্যাসেজ উত্তর করার পরে তোমাদের সরাসরি গ্রামার যেতে হবে। তো গ্রামার অথবা রিটেন পার্ট যেটাই উত্তর করো, তোমার সহজ যেটা বা যেটা থেকে তোমার মার্ক ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, সেখানে তুমি সেই ফোকাসটা করবা, সেই টপিকটা আগে লিখবা। এই জন্য তুমি তোমার হতে পারে রিটেন পার্ট অথবা গ্রামার পার্ট। তো গ্রামার পার্টে যদি অ্যান্সার করো, প্রথমেই হচ্ছে তুমি আর্টিকেল অ্যান্সার করবা, কারণ আর্টিকেল থেকে মার্ক ছুটে যাওয়ার খুবই সম্ভাবনা কম। এএনডি এটা উল্টাপাল্টা করে লিখে গেলেও তোমার হচ্ছে 2-1টা হয়ে যাবে, এটা অনায়াসই হয়ে যাবে, কাকতালীয়ভাবে হতে পারে। এরপর হচ্ছে তোমাদের ডাব ডিসকাশন। ডাব ডিসকাশনটা আরও সহজ। এরপর তোমাদের যদি রাইট পর্যন্ত ভার্ব যাও, রাইট পর্যন্ত ভার্বের 8টি বা 7টি রুল থেকে 2-3টা অনায়াসে কমন আসবে। এরপরে আমরা যদি আরও সহজ পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার, এটা হচ্ছে আরও সহজ। বিরাম চিহ্নের কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আমরা জাস্ট পরীক্ষার হলে অ্যান্সার করলে তোমাদের এখান থেকে প্রশ্ন কমন আসতেছে। এরপরে আমরা যদি যাই তোমাদের প্যাসেজের দিকে যাই, আমরা প্যাসেজ থেকে যে আমরা নিয়ম পড়াইছি, নিয়মগুলো তোমরা লিখে আসবা। এবং রিটেন পার্টের জন্য সব থেকে সহজ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে লেটার, পোস্টার। পোস্টার যদি আসে, পোস্টার আগে অ্যান্সার করবা, এরপরে লেটার, এরপরে যদি তুমি মনে করো প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে এসে, এরকমভাবে ধারাবাহিকভাবে অ্যান্সার করবা। জি স্যার। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি সুশান্ত স্যারের কাছে একটু যেতে চাই। সুশান্ত স্যার আমাদেরকে বলবেন যে আমাদের পার্ট এ, বি, সি 3টা আলাদা আলাদা পার্ট আছেন। আচ্ছা, এই 3টা পার্টের মধ্যে থেকে কোন পার্ট আগে আনসার করবে, পর্যায়ক্রমিকভাবে যদি 3টা নিয়ে একটু সংক্ষিপ্ত আকৃতিতে আলোচনা করেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের টোটাল সিলেবাসটা 3টা পার্টে ভাগ করা থাকে। তাহলে আমাদের প্রথমত ফোকাস দিতে হবে, যেহেতু দেখো আমরা যদি কেউ সিরিয়াল মেনটেন করে লিখতে পারি বেটার। তুমি মনে করো প্রথমে পেসিজ অংশটা আনসার করলা, পরবর্তীতে কি গ্রামার পার্টটা আনসার করলা, পরবর্তী রাইটিং পার্টটা, মানে সিরিয়াল মেনটেন্স করে তোমাদের আনসার করাটা বেটার। কিন্তু যদি কারো মনে হচ্ছে যে না আমি সিরিয়াল মেনটেন করে পারতেছি না, তাহলে তোমার ক্ষেত্রে আমার এটাই বার্তা থাকবে, তুমি কেবলমাত্র যে টপিকসটি ইজিলি পারো বা খুব ভালো পারফর্ম করতে পারো, ওই টপিকসগুলো আগে নিয়ে আসো। তাহলে এতে দেখা যাচ্ছে তুমি যখন খাতায় এগুলো প্রেজেন্টেশন করবা, স্যার যখন প্রথমেই দেখবে তোমার টপিকসগুলো হয়েছে, স্যারের একটা পজিটিভ থিঙ্কিং তোমার উপরে পড়বে, চিন্তা করবে যে না আসলে এই স্টুডেন্টটা কিছু পড়ে লিখেছে। আরেকটা বিষয় মনে রাখবা, আমরা যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টই রাইটিং পার্টগুলো ফরম্যাট দিয়ে চালিয়ে দিচ্ছি, আমাদের প্রথমত মাথায় রাখতে হবে আমাদের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে গ্রামার পার্টের উপরে। তোমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে গ্রামারের উপরে। গ্রামারে যদি ভালো পারফর্ম করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা ম্যাক্সিমাম পর্যায়ে অনেকটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যে গ্রামার পার্টগুলো ইজিলি আগে এই গ্রামার পার্টগুলো আনসার করবা, যেগুলো কঠিন মনে হচ্ছে তোমার কাছে। কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি যখন পার্ট এ আনসার করবা, তাহলে পার্ট এ সবগুলো অ্যান্সার করে দিবা। যদি মনে হয় তুমি পার্ট বি আনসার করবা, তাহলে পার্ট বি এর সবটি আনসার করে পরবর্তীতে সিতে প্রবেশ করো। এখন তোমার উপরে নির্ভর করবে তুমি কোন পার্টটা সবচেয়ে বেশি পারো, কোনটার উপরে বেশি দক্ষ, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। আশা করি তোমরা বন্ধুরা এই উত্তরটা বুঝতে পারছো। ধন্যবাদ সুশান্ত স্যারকে। এইবার আমি একটু স্যারের কাছে জানতে চাইব রিটেন পার্ট নিয়ে আপনি কি বলবেন, এবং রিটেন পার্টের তো আলাদা আলাদা অংশ আছে, আমরা জানি রিটেন পার্টের যে এ, বি, সি থাকে, এইগুলোর মধ্যে কোনটা আগে আনসার করা উচিত? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, তোমরা রিটেন পার্টের যে প্রশ্নগুলো থাকে, রিটেন পার্টের মধ্যে তোমাদের আমি তো আগে বলছি, রিটেন পার্টের মধ্যে তোমরা পোস্টার এবং নোটিশ এই দুইটার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবা। কালকে তোমরা প্রথমে হচ্ছে পোস্টারটা আগে অ্যান্সার করো, পোস্টারটা এক পাতায় লিখবা।
কোশ্চেন লিখতে হবে এক পাতায়, এরপরে তুমি লেটার অ্যান্সার করবা। অ্যাপ্লিকেশনে সিভিও আসতে পারে, ফর্মাল অ্যাপ্লিকেশন হবে, এটা আমরা অনেকবার বলছি, এখনও বলছি, আবারও বলতেছি। এই জন্য তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে স্কিপ করে লেটারটা অ্যান্সার করবা। তো লেটার অ্যান্সার করার পরে অবশ্যই তুমি 2টা পাতায় লিখতে হবে। লেটার হচ্ছে তুমি 2 পাতায় অ্যান্সার করতে হবে। এরপরে তোমার লেটারটা অ্যান্সার করার পরে তোমার হচ্ছে প্যারাগ্রাফে যাওয়া। এখন প্যারাগ্রাফ তো 3টা প্যারাগ্রাফ আসবে, গুড সাইড আসতে পারে, ব্যাড সাইড আসতে পারে। তো তোমার 3টা প্যারাগ্রাফের মধ্যে যে প্যারাগ্রাফটা তোমার কাছে কমন মনে হয়, যদি কমন আসে আলহামদুলিল্লাহ, ব্যাড সাইডের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা যদি কমন আসে লিখে দিবা। অ্যান্ড তারপর হচ্ছে এসে লিখবা। এসের জন্য তোমরা মিনিমাম চেষ্টা করবা 3 থেকে 4টি পয়েন্ট বা স্টেপ, 5টি স্টেপ দেওয়ার জন্য, এবং 3 থেকে 4টি পেজ লেখার জন্য অবশ্যই চেষ্টা করবো। পেজ সংখ্যা হবে 3 থেকে 4টি এবং স্টেপ বা পয়েন্ট দিবা 5টি। সো এইভাবে যদি তুমি অ্যান্সার করো ইনশাল্লাহ আশা করি ডেফিনেটলি তুমি ভালো কিছু করতে পারবে এবং পাস করবা। আর মনে রাখবা তোমার প্রথমের যে খাতাটা, তোমার পরীক্ষার হলে যে খাতা থাকবে সেই খাতার প্রথম যে লেখার মান এবং মাঝখানে লেখার মান এবং শেষের দিকে লেখার মান, কোয়ালিটি, এগুলো একটু ডিফারেন্ট হবে। প্রথমটা হচ্ছে তুমি ভালো করে সুন্দর করে লেখলা, ঠিক আছে, মাঝখানে তুমি বানিয়ে বানিয়ে যে লেখাগুলো তোমার দরকার বা প্যারাগ্রাফ এসে যেগুলো বানানোর দরকার বা বানিয়ে লিখবা, ভুলভাল হতে পারে, সেগুলো মাঝখানে কিছু কিছু অংশে লিখবা। লাস্টের দিকে এমন কিছু লেখা রাখবা যেন স্যারেরা তোমার প্রতি আকৃষ্ট হয়, তোমার খাতার প্রতি আকৃষ্ট হয় এবং স্যারেরা বুঝে তুমি একটা ভালো স্টুডেন্ট। শেষের দিকে তুমি যদি হজবরল লিখে দাও খালি পেজ নেওয়ার জন্য, বাড়তি পেজ নেওয়ার জন্য, অনেকেই আছে অনেক স্টুডেন্ট মানে বাড়তি পেজ নেওয়ার জন্য, কিছু কিছু পেজ পৃষ্ঠা বাড়ানোর জন্য এই কাজটা করে, তাহলে তোমরা অবশ্যই এটা অ্যাভয়েড করবে এবং স্কিপ করবা। জি স্যার, ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার করার জন্য। কাতার সৌন্দর্য বা কাতা আকর্ষণীয় করার জন্য স্যার বলছে, তার মানে এই না তোমরা স্যারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ লিখে রেখে আসবা স্যার আপনার পায়ে পড়ি আমাকে পাশ করায় দিন, এই ধরনের কোনো বার্তা যেন কাতার শেষে না থাকে। কেউ কেউ আবার ফোন নাম্বার পর্যন্ত দিয়ে আসে, এটা করা যাবে না। তোমাদের প্রতি এটা তোমাদের প্রতি টাকাও দিয়ে আসে। আচ্ছা, তারপর আমি একটু জানতে চাইবো আপনাদের দুজনের মধ্যে থেকে যে ইচ্ছে আনসার করতে পারেন, পেসেস কমন না পড়লেও কি ভালো মার্কস এখান থেকে পাওয়া যেতে পারে কোনোভাবে? হ্যাঁ, প্যাসেজ যদি কমন নাও আসে, মনে রাখবা প্যাসেজ কমন না আসলে তোমরা প্যাসেজ করছে আমরা যে টেকনিক শিখাইছি, এখনও যারা আমার ক্লাসগুলো বাকি আছে প্যাসেজের উপরে আমার পেজে ক্লাস আছে, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস রয়েছে ইমরান সাজেশনে, সেখানে পর্যাপ্ত পরিমাণ ক্লাস আছে। প্যাসেজ থেকে তুমি সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবা, কীভাবে প্রশ্নের অ্যান্সার করতে হয়, কীভাবে সাপোর্টিং আইডিয়া, মেইন আইডিয়া লিখতে হয়, কীভাবে ওয়ার্ড মিনিং লিখতে হয়, কীভাবে সামারি লিখতে হয়, এই সবগুলোর যদি টেকনিকটা মাথায় রাখতে পারো, অর্থাৎ তোমার মাথার মধ্যে টেকনিক রাখতে পারো, তুমি অনায়াসেই ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। জি স্যার। আচ্ছা, সুশান্ত স্যারের কাছে একটু জানতে চাইবো যে অ্যাপ্লিকেশন কত পেজে লিখবে, পাশাপাশি আপনার সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করে দিব, সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের কি শুধু ওয়ার্ড চেঞ্জ না করে সেন্টেন্স লিখলে বা কিভাবে লিখলে এখান থেকে না লিখেও নাম্বার পাওয়া যায়, একজন আমার কাছে জানতে চাইছেন। এখন কোশ্চেন হচ্ছে, আমি ফার্স্টে চেঞ্জিং ওয়ার্ডটা নিয়ে বলি। তুমি যদি ওয়ার্ডটা চেঞ্জ করতে নাই পারো তাহলে তো তুমি সেন্টেন্স কিভাবে মেকিং করবা? তোমাকে তো সেন্টেন্স মেকিং করার কথা বলবে, যে ওয়ার্ডটা চেঞ্জ করে বসাবা ওই ওয়ার্ডের সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে কেউ যদি চেঞ্জই না করতে পারো তাহলে সেন্টেন্স কিন্তু বানাতেই পারবে না। কিন্তু এখন এটা প্রশ্ন করতে পারো, স্যার আমরা যদি চেঞ্জ করে রেখে আসি কিন্তু সেন্টেন্স বানাতে না পারি তাহলে কি আমরা নাম্বার পাবো? হ্যাঁ, তোমাদের চেঞ্জের উপরে হাফ নাম্বার থাকে, সেন্টেন্স মেকিংয়ের উপরে হাফ নাম্বার থাকে, দুটা মিলেই 1 নাম্বার হয়। তুমি যদি যে কোনো একটা লিখতে পারো 1 নাম্বার করে পেয়ে যাবো। আর অ্যাপ্লিকেশনের বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ তোমরা অ্যাপ্লিকেশন অবশ্যই 2 পেজ লিখতে পারো, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের দেখা যাচ্ছে আমরা কি এই যে অ্যাপ্লিকেশানগুলো যে লিখবো, অ্যাপ্লিকেশান মূলত ম্যাক্সিমামই 1 পেজও লেখে, কিন্তু 1 পেজ না লিখে স্ট্যান্ডার্ডভাবে তোমার যদি 2 পেজ ফুল না হলে সমস্যা নেই, কিন্তু এই পেজ থেকে ওই পেজে যাওয়া পসিবল। তাহলে আশা করি বুঝতে পারছো। কিন্তু কেবলমাত্র আমাদের ফরম্যাটটা যদি তুমি লেখো তবু তো 1.5 পেজ হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমার ধন্যবাদ স্যারকে। আমি স্যারের কাছে একটু আসতে চাই, স্যারের কাছে জানতে চাইবো পেসেস পার্ট, রিটেন পার্ট, গ্রামার পার্টে কি আলাদা আলাদা পাস করা লাগে কিনা এটা একটু জানাবেন। আচ্ছা, এই প্রশ্নটা খুবই একটা কমন প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন মনে রাখতে পারে যে আমরা কি আসলে স্যার গ্রামার থেকে, প্যাসেজ থেকে, রিটেন পার্ট থেকে সব মিলে আমাদের কি 100 পাইতে হবে বা 100 অ্যান্সার করতে হবে বা 40 পাইতে হবে কিনা? তোমাদের এরকম স্পেসিফিক কোনো নিয়ম নাই, তবে তুমি চেষ্টা করবা যে স্টুডেন্ট তোমাদের অনার্সের পরীক্ষাটা হচ্ছে গ্রামার বেসড,
ডিগ্রির হচ্ছে রিটেন বেস, তোমাদের হচ্ছে গ্রামার, কারণ তোমাদের গ্রামারে মার্কটা বেশি। আর ডিগ্রিদের রিটেন পার্টে 50 মার্ক থাকে, তোমাদের 45 মার্ক গ্রামারেই। এই জন্য বারবার আমি বলতেছি তোমরা গ্রামারে টাচ করবা। গ্রামারে কোনো স্টুডেন্ট টাচ না করলে স্যাররা ধরে নিবে কিন্তু যে সেই স্টুডেন্টটা ভালো না, উইক, তার ভিতরে উইকনেস রয়েছে এবং সে সেরকম লেভেলের স্টুডেন্ট না, তখন খাতাটা ওইভাবে নজরে দেখে। তো আমার কথা হচ্ছে আমি আমার স্যারদেরকে বা খাতা যারা এক্সামিনার যারা আছে খাতা দেখবে তাদেরকে আমরা হচ্ছে কোনোভাবে আমার দুর্বলতার সুযোগটা দেব না। আমি আমার দুর্বলতার জায়গাটা প্রকাশ করব না। আমি হচ্ছে আমার মতো করে আমি অ্যান্সার করব। আমি গ্রামার রিটেন পার্ট সবগুলো হচ্ছে অ্যান্সার করে আসবো। হ্যাঁ, হওয়া বা না হওয়া উত্তর করা তুমি করে আসবা, দেখা যাক কত মার্ক করে দেয়। রিটেন পার্ট, প্যাসেজ পার্ট সবগুলো নঙে তুমি অ্যান্সার করে আসবা। হ্যাঁ, তোমাকে কম হতে বা দিতে পারে, মার্ক কম দিতে পারে বা বেশি দিতে পারে, এটা তোমার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? মিসিং হওয়ার সম্ভাবনা নাই, একেবারে নাম্বার কম আসার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু নাম্বার যে একেবারে শূন্য আসবে সেটা না। আচ্ছা, স্যারের কাছে আমি আবার আরেকটু জানতে চাই, আজকে রাতের জন্য একজন পরীক্ষার্থীর রুটিন কি হওয়া উচিত? সে কি ভোর 4টা পর্যন্ত পড়বে কিনা, বা তার টোটালি? আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, যারা হচ্ছে এখন আজকে থেকে প্রিপারেশন নিতেছো, তোমরা হচ্ছে আজকে রাতে তোমাদের শুধুমাত্র রাত্রে রিটেন পার্টগুলো পড়া উচিত। রিটেন পার্টের হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এবং গ্রামার পার্টের কালকে ফজরের নামাজের পরে সকালবেলা শুধুমাত্র রুলসগুলো একটু দেখে যাওয়া। আর তুমি চাইলে রিটেন পার্টের কিছু কিছু টপিক মানে স্টেপ মুখস্থ করে যাইতে পারো, যেগুলো তুমি পরীক্ষার হলে কাজে লাগাইতে পারবে। আর খালি জাস্ট ফরম্যাটগুলো লিখে যাবা। আর প্যাসেজের নিয়ম শিখে যাবা, কীভাবে প্যাসেজ অ্যান্সার করতে হবে মাথার মধ্যে একটাই ধারণা থাকবে। আর প্যাসেজ নিয়ে তোমাদের কোনো টেনশন বা কোনো চিন্তা রাখা যাবে না। আজকে রাতে বা কালকে সকালে ধরে রাখবা যে প্যাসেজ আনকমন প্যাসেজ আসবে, সেটা আমার মতো করে আমার উত্তর করতে হবে। তোমার পরীক্ষার হলে নিজেকে স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাকে হচ্ছে এটা অ্যান্সার করতে হবে, এটার মোকাবেলা করতে হবে। আর রিটেন পার্ট আর হচ্ছে গ্রামার পার্ট এগুলো রাতে প্র্যাকটিস করো। রিটেন পার্টটা রাতে লেখো বেশি খাতার মধ্যে, সকালবেলা ভোরে গ্রামার পার্টগুলো অ্যান্সার করবা। এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, আর আমি এর সাথে যুক্ত করে বলবো, তোমরা আজকে রাতে পর্যাপ্ত পরিমাণে একটা সাউন্ড স্লিপ যাতে হয়, ভালো একটা ঘুম যাতে হয়, মাথা যেন ঠিক থাকে, সেটা একটু চেষ্টা করো। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে, স্যার শুধু কি পোস্টার পড়ে গেলে হবে নাকি স্লোগান নোটিশ পড়তে হবে? তোমাদের পোস্টারের পাশাপাশি নোটিশ পড়তে হবে। স্লোগান মেমো এগুলো না পড়লে চলবে, তোমাকে মাস্ট বি পোস্টার নোটিশ পড়তে হবে। আর তুমি যদি স্যার মনে করো আমি পোস্টার নোটিশ স্লোগানও পড়বো, আলহামদুলিল্লাহ তুমি পড়ে যাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফাতেমা ইসলাম প্রশ্ন করেছেন, মেইন আইডিয়া কি প্যাসেজে প্রথম লাইন দিলে হবে কিনা? হ্যাঁ, মেইন আইডিয়াটা প্রথমের লাইনটার পরিবর্তন করে, হালকা একটু পরিবর্তন করে তুমি প্যাসেজের মেইন আইডিয়াটা দিবা। আমরা লিখে নিয়ম দিয়েছি যে দ্য প্যাসেজ মেইন আইডিয়া অ্যাবাউট ইজ, তখন প্যাসেজের যে নামটা থাকবে বা টাইটেল থাকবে সেটা তুমি দিয়ে দিবা। দ্য মেইন আইডিয়া প্যাসেজ অফ, অথবা দ্য প্যাসেজ মেইন আইডিয়া অফ অ্যাবাউট ইজ, প্রশ্নের নামটা বা টাইটেলটা দিয়ে দিবা, পরিবর্তন করে একটু হালকা। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি সুশান্ত স্যারের কাছে একটু যেতে চাই। সুশান্ত স্যার, একটু সংক্ষিপ্ত করে যদি বলতেন যে পরীক্ষার হলে একজন শিক্ষার্থীর করণীয় কি কি আছে, ওই বিষয়গুলো নিয়ে আপনি একটু আলোচনা করবেন। আচ্ছা, এক পাশে আমি বলি, পরীক্ষার হলে আমাদের প্রথমত বিষয়টা মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, আমরা যখন পরীক্ষা দেই এই মুহূর্তে আমাদের যে স্যাররা হলে আমাদের গার্ড থাকে, তাদের যে নির্দেশনাগুলো থাকে ওই নির্দেশনা মেনটেন করে আমাদের চলতে হবে। পাশাপাশি তোমরা প্রত্যেকেই দেখা যাচ্ছে ক্লাস যখন পরীক্ষাতে ওয়াচ নিয়ে যেতে হবে, কারণ দেখা যাচ্ছে অনেক সময় তোমরা টাইম মেনটেনটা সঠিকভাবে হয় না। তাহলে তোমাদের যে কাজটা হবে, কেবলমাত্র আজকে রাতে তুমি চিন্তা করবা যে আমি গ্রামার পার্টে এতটুকু সময় ইনভেস্ট করব, রাইটিংয়ে এতটুকু সময় ইনভেস্ট করব, পেজে এতটুকু সময় ইনভেস্ট করব। এই যে ডেস্টিনেশনগুলো, এগুলো তোমাকে আজকেই প্রিপ্ল্যান করে যেতে হবে। যাওয়ার পরে পরীক্ষার হলে মানে প্রথমত মাথায় রাখতে হবে ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দিতে হবে। অনেকেই আছে দেখা যাচ্ছে সব টপিকস পারো, কিন্তু অতিরিক্ত এক্সাইটেড থাকার কারণে পরীক্ষাটা অনেক সময় দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ও মানে প্রশ্ন যদি 100% কমনও পড়ে যায় আমাদের সাজেশন অনুযায়ী, তাহলে তোমাদের এক্সাইটেড না থেকে ঠান্ডাভাবে সহজভাবে লেখার উপস্থাপন করার চেষ্টা করবা। কোনো কারণে মানে যেটা বলা যায়, অনেকে আমরা কি করি বিভিন্ন তাবিজ কবর সাথে করে নিয়ে যাই, এইগুলা করা যাবে না। পাশাপাশি স্যারদের সাথে কোনো ধরনের যদি সমস্যাও তৈরি হয়, বেয়াদবি করা যাবে না। কারণ দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান সিচুয়েশনে এক্সপেলের সংখ্যা কিন্তু অতি দ্রুত ডে বাই ডে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো আশা করি মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা সবগুলো বিষয় এইভাবে মেনটেন করে আমরা এগিয়ে যাবো, আশা করি তোমাদের ভালো হবে।
আচ্ছা, এই পর্যায়ে আমি স্যারের কাছে একটু জানতে চাইবো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, সংক্ষিপ্ত করে যদি একটু বলতেন। আচ্ছা, তো এখন আমরা আজকে আমাদের সর্বশেষ প্রশ্নে চলে আসছি। তোমরা যে কাজটা করবা টাইম ম্যানেজমেন্টের বিষয়টা, তোমাদের প্রশ্ন এই 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টার সময় থাকতে পারে বা থাকবে হয়তো। তো তোমরা এই সময়টা প্যাসেজ পড়ে কখনোই সময়টা বাড়তি ব্যয় করা যাবে না। প্যাসেজটা নিয়ে ট্রান্সলেট করা, প্যাসেজ কমন আসছে না, হাই হতুয়াস মানে মানে চিল্লাপাল্লা এগুলা পরীক্ষার হলে করা যাবে না। খুবই শান্তশিষ্টভাবে কোয়াইটলি পোলাইটলি তোমার কাজ করতে হবে। তুমি হচ্ছে তোমার প্যাসেজগুলো নিয়ম অনুযায়ী লিখবা। তারপর হচ্ছে তুমি যদি রিটার্ন পার্ট শুরু করো, প্রথমে পোস্টার, এরপরে লেটার, এরপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন যাই অ্যান্সার করো অথবা প্যারাগ্রাফ এসে অ্যান্সার করবা। এরপরে তুমি গ্রামারের বিষয়গুলো ফোকাস করবা। গ্রামারের মধ্যে সব থেকে সহজ আর্টিকেল, ডাব্লিউএস কোয়েশন, রাইট ফ্রম দ্য ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড, তারপর হচ্ছে তোমার কারেকশন, তারপরে রিয়ারেঞ্জ, এই গ্রামারগুলো তুমি হচ্ছে আস্তে আস্তে অ্যান্সার করবা। এবং শেষের দিকে চেষ্টা করবা যদি তোমার কোনো গ্রামার অ্যান্সার করতে না পারো, জায়গাটা ফাঁকা রেখে টান দিয়ে PTO লিখে দিবা এবং প্রত্যেকটা জায়গা স্পেস রেখে রেখে লিখবা। আর প্যাসেজের জন্য মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় ব্যয় করবা। রিটেন পার্টের জন্য মিনিমাম 1 ঘন্টা সময় ব্যয় করবা এবং গ্রামার পার্টের জন্য মিনিমাম 1 ঘন্টা সময় ব্যয় করবা। এরকমভাবে গ্রামার পার্ট 1 ঘন্টা, রিটেন পার্ট 1 ঘন্টা, 2 ঘন্টা, প্যাসেজের জন্য হচ্ছে 20 মিনিট। তোমার আরও হাতে আছে 40 মিনিট। এই 40 মিনিট সময় তুমি রিভিশন, খাতার মধ্যে কী কী লিখছো, কী কী বাদ গেছে সেগুলা। অর্থাৎ পরীক্ষার হলে বসে থাকা যাবে না, ডানে বামে তাকা যাবে না। তোমার যেটা মন চায় সেটা তুমি লিখবা, কিন্তু প্রাসঙ্গিক লিখবা, অপ্রাসঙ্গিক না। বানিয়ে লিখলেও সুন্দরভাবে হাতের লেখা স্পষ্ট সুন্দর রাখবা। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। ধন্যবাদ স্যারকে। তাহলে আমরা কি আরো কোনো কিছু জানার যদি থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। সর্বশেষ আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাই যে আমাদের যে বইটা আছে ইমরান পাবলিকেশনের যে লেটেস্ট যে বইটা ওরা পরে প্রিপারেশন নিয়েছে, আপনার হাতে থাকা বই, এই বইয়ের ফরম্যাট পড়ে কি সর্বোচ্চ মার্কস পাওয়া পসিবল? ইনশাআল্লাহ। যারা আমাদের এই ইমরান সাজেশনের, ইমরান পাবলিকেশনের এই বইটা যারা ফলো করেছো, যারা আমাদের এই ফরম্যাটটা লিখবা, প্রত্যেকেই ভালো একটা মার্ক পাবা। এই ফরম্যাটগুলো অনেক সুন্দর, সাবলীল, ভদ্র ভাষায় লেখা এবং সুন্দর, স্পষ্ট এবং স্ট্যান্ডার্ড মানের লেখা সেন্টেন্স। তোমরা অবশ্যই এটা অ্যান্সার করলে হবে। এবং এই বইয়ের যে শর্টকাট টেকনিক, পাশাপাশি যে গ্রামারের রোলসগুলো আছে, তোমরা জাস্ট পরীক্ষার শেষ মুহূর্তে এইগুলো একটু দাগায় যাবা, প্র্যাকটিস করে যাবা। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। সো ধন্যবাদ স্যারকে। আমি লাস্টের এই প্রশ্নটা আমি নিজে থেকে করার কারণ হচ্ছে যারা এখনো টেবিলে বসে আছো, কনফিডেন্টের অভাবে ভুগছো, তাদের কনফিডেন্টটা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, এখানে স্যার একটা প্রশ্ন, স্যার নীলুপা নুনিকা আক্তার সে প্রশ্ন করেছে, এলোমেলোভাবে উত্তর করলে কি প্রবলেম হবে? তুমি যখন পার্ট এ, পার্ট বি, পার্ট সি অ্যান্সার করবা তখন ধারাবাহিকতা বজায় রাখবা, কিন্তু একটার পরে একটা লিখতে পারো, কিন্তু পার্ট এ, পার্ট বি, পার্ট সি যেটা লিখবা সেটা তুমি শেষ করে দিবা, ঠিক আছে? এলোমেলো লিখলে সমস্যা নাই। ওকে স্যার, ধন্যবাদ। তাহলে আজকের আলোচনা আমাদের মনে হয় এইটুকুই। আমি অলরেডি অনেকগুলো প্রশ্ন করার চেষ্টা করেছি এবং এইগুলো আমাদের শিক্ষার্থীদের ইনবক্সে পাঠানো কমেন্ট ছিল, আমাদের প্রশ্ন ছিল। আমরা সেই প্রশ্ন অনুযায়ী চেষ্টা করেছি আজকের এই বিশেষ প্রশ্ন উত্তর টক শোটি করার। এবং আমি সর্বশেষ যে জিনিসটা বলবো, তোমরা শিক্ষার্থী যারা আমাদের সাথে দীর্ঘদিন ছিলে, তোমাদের সাথে ইমরান পাবলিকেশন ছিল, আছে এবং অদূর ভবিষ্যতেও তোমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হিসেবে তোমাদের পাশে থাকবে, সেই প্রত্যাশায় আজকে আমাদের লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি দুইজন স্যারকে অসম্ভব ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবা, সবার পরীক্ষা অনেক ভালো হোক। আর কিছুক্ষণ পরে আমাদের মিলাদ মাহফিলের আয়োজন হবে, তোমরা সবাই মিলাদে অনুষ্ঠান সবাই জয়েন করবা। আমাদের 7টার দিকে মিলাদ হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।